গল্পের শুরুতেই আমরা আনিয়া নামের একটা মেয়েকে দেখতে পাই, যে তার ভাড়া বাসায় একদম একা থাকে। মানে বাবা মা ভাই বোন বা আত্মীয় স্বজন বলতে কেউই তার সঙ্গে থাকে না। তার জীবনটা ৮-১০টা সাধারণ মেয়ের মতো একদমই নয়। সে প্রতিদিন সকালে উঠে কাজে চলে যায়, আবার কাজ শেষে বাড়ি ফিরে রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়ে। এক কথায় তার জীবনটা ভীষণ একঘেয়ে। না আছে তার কোনো ভালোবাসার মানুষ, আর না আছে কোনো বন্ধু। এমনকি সে অন্য কারোর সাথে মিশতেও মোটেও পছন্দ করে না। আনিয়া আসলে পুরোপুরি একজন ইন্ট্রোভার্ট টাইপের মেয়ে ছিল। সে প্রতিদিন জঙ্গলের মাঝের একটি নির্জন রাস্তা দিয়ে কাজে যায়। সে একটি অ্যাড এজেন্সিতে আইটি স্পেশালিস্ট হিসেবে চাকরি করে। কিন্তু আনিয়ার বস তাকে একটু ভিন্ন নজরে দেখে। অফিসে যাওয়ার পরে সে আনিয়াকে কাছে ডেকে নেয় এবং তার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে। বসের এই ধরনের আচরণ সে একদমই পছন্দ করে না। তাই সে সবসময় বসের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। শুধু বসই নয়, আনিয়া অফিসের অন্যান্য কর্মীদের সঙ্গে তেমন একটা কথা বলে না। কাজ শেষ হলে সোজা বাসায় ফিরে আসে। একদিন কাজ শেষ করে আনিয়া যখন হেঁটে বাসায় ফিরছিল, তখন জঙ্গলের ধারে সে একটা নেকড়েকে দেখতে পায়। নেকড়েটাও আনিয়াকে দেখে থমকে দাঁড়িয়ে থাকে এবং একদম একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আনিয়াও ভয় না পেয়ে নেকড়েটার চোখের দিকে একইভাবে চেয়ে থাকে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর নেকড়েটা ধীরে ধীরে আবার জঙ্গলের ভেতরে হারিয়ে যায়। বাসায় ফিরে আনিয়া কৌতূহল নিয়ে তার ল্যাপটপে নেকড়ের ছবি ও নানা তথ্য দেখতে শুরু করে। ঠিক তখনই আনিয়ার ফোনে সে বসের একটা কল আসে। বস ফোনে জানায় যে সে কালকে অফিসে আসবে না। তা শুনে আনিয়া মনে মনে বলে, তুমি অফিসে আসবে না তাতে আমার কি যায় আসে। আসলে আনিয়া এমনিতেও তার বসকে তেমন একটা সহ্য করে না। তাই বস অফিসে আসুক বা না আসুক তাতে আনিয়ার কিছুই যা আসে না। পরদিন আনিয়া আবারও সে জঙ্গলের কাছে চলে যায়, কিন্তু চারিদিকে অনেক খোঁজাখুঁজি করার পরও সে সেদিনের নেকড়েটাকে আর দেখতে পায় না। তাই মন খারাপ করে বাসায় ফিরে সে নিজের অফিসের কাজ করতে শুরু করে। কাজ শেষ করার পর তার মনে আবার সে নেকড়েটার কথাই ভেসে ওঠে। সে বাসা থেকে বাইরে বের হয়ে একদম নেকড়ের মতো গলা উঁচিয়ে ডাকতে শুরু করে, কিন্তু এতেও কোনো লাভ হয় না, কারণ তার ডাকে সাড়া দিতে নেকড়েটা আসে না। এর পরের দিন আনিয়া একটা সুপারমার্কেটে যায় এবং সেখান থেকে কিছু তাজা মাংস কিনে আনে। বাসায় ফিরে সে মাংস থেকে কিছুটা রান্না করে নিজে খেয়ে নেয়, আর বাকিটা যত্ন করে তুলে রাখে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে কাঁচা মাংসটা নিয়ে সে সোজা জঙ্গলের দিকে রওনা হয়। কিন্তু আজও সেখানে গিয়ে ওই নেকড়েটার কোনো দেখা মেলে না। তাই আনিয়া মাংসের টুকরোটি গাছের একটি ডালে ঝুলিয়ে রেখে সেখান থেকে চলে আসে। এরপর সে প্রতিদিনের মতো অফিসে যায় এবং কাজ শেষ করে আবার বাসায় ফিরে আসে। কিন্তু রাতে সে কিছুতেই ঘুমাতে পারছিল না, কারণ তার মাথায় সারাক্ষণ কেবল ওই নেকড়ের চিন্তায় ঘুরপাক খাচ্ছিল। আনিয়া যে কোনো উপায় ওই জন্তুটার সঙ্গে আবার দেখা করতে চায়। পরদিন সকালে সে অনেক আশা নিয়ে আবারও জঙ্গলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় গতকালের ঝুলিয়ে রাখা মাংসের টুকরো ঠিক আগের মতোই পড়ে আছে, অর্থাৎ নেকড়েটা সেটা ছুঁয়েও দেখেনি। তা দেখে আনিয়া প্রচন্ড রেগে যায়। এর পরের দৃশ্যে আমরা আনিয়াকে একটা হাসপাতালে দেখতে পাই। তার দাদা বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনিয়া তার দাদাকে জঙ্গলের নেকড়ে দেখার সব ঘটনা খুলে বলে। সে একটু অভিমানী সুরে বলে, জানো দাদা, আমি তার জন্য ভালো মাংস রেখে এসেছিলাম, কিন্তু সে সেটাও খেলো না। দাদু তখন মিষ্টি করে হেসে বলে, হয়তো ওই নেকড়েটার অন্য কোনো জিনিস পছন্দ। দাদার কথা শেষ হতেই দৃশ্য বদলে যায়, আর আমরা আনিয়াকে অফিসে দেখতে পাই। কিন্তু অফিসে কাজ করার ফাঁকেও আনিয়া তার কম্পিউটারে নেকড়েদের বিভিন্ন ছবি দেখছিল। ঠিক তখনই সেখানে তার বস আসে এবং তাকে কোম্পানির একটা জরুরি কাজ নিজের গাড়িতে করে অন্য একটা জায়গায় নিয়ে যায়। সে আনিয়াকে একটা কাপড়ের ফ্যাক্টরিতে নিয়ে আসে। সেখানে তাদের কাজ শেষ হলে তারা আবার গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। পথে আনিয়ার বস তাকে একসঙ্গে দুপুরের খাবার খাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু আনিয়া সরাসরি তাকে মানা করে দেয়। আনিয়ার মুখে এমন নাসূচক উত্তর বসের একদমই পছন্দ হয় না। সে রেগে গিয়ে গাড়ি থেকে নেমে আনিয়াকে বলে, তুমি নিজে গাড়ি চালিয়ে অফিসে যাও। আনিয়া একাকায় গাড়ি নিয়ে অফিসে ফিরে আসে। কাজ শেষে সে আবারও সে জঙ্গলের কাছে চলে যায়। এবার সে জঙ্গলে দুটি খরগোশের বাচ্চা ছেড়ে দিয়ে আসে, যাতে ওই নেকড়েটা লোভ সামলাতে না পেরে এগুলো খেতে আসে। রাতে বাড়ি ফিরে আনিয়ার নজর পড়ে একটা পুরনো বইয়ের উপর, যেটা আসলে তার দাদার ছিল। বইটিতে কিভাবে চতুর নেকড়ে ধরতে হয় সে বিষয়ে বেশ কিছু উপায়ের কথা লেখা ছিল। তার মধ্যে একটি বিশেষ উপায় হলো, কেউ যদি নেকড়ে ধরতে চায় তবে তাকে রঙিন কাপড়ের দড়ি বা টুকরো ব্যবহার করতে হবে।
মানে চারপাশে কাপড়ের টুকরো দিয়ে এমনভাবে ঘেরাও করতে হবে যাতে নেকড়েটা ভয় পেয়ে ওখান থেকে আর বের হতে না পারে। বইটা পড়ে আনিয়া মনে মনে পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে বাসায় থাকা সব অতিরিক্ত কাপড় একটা বড় ব্যাগে ভরে নেয়, যাতে সেগুলো দিয়ে ছোট ছোট টুকরো করতে পারে। পরদিন আনিয়া কাপড়গুলো নিয়ে সে কাপড়ের ফ্যাক্টরিতে চলে আসে, যেখানে সে আর তার বস গিয়েছিল। সেখানে গিয়ে সে এক কারিগরকে দিয়ে সব কাপড় ছোট ছোট টুকরো করে কাটিয়ে নেয়। এরপর অফিসে ফিরলে তার বস তাকে আগের দিনের গাড়ির কথা জিজ্ঞেস করে। আনিয়া তখন বানিয়ে একটা মিথ্যা বলে যে গাড়িটা পথে খারাপ হয়ে গিয়েছিল, তাই মেকানিকের কাছে মেরামত করতে দিয়ে এসেছে। বসও কথাটা বিশ্বাস করে নেয়। অফিস শেষে আনিয়া জঙ্গলের দিকে রওনা দেয়। সেখানে গিয়ে সে দেখতে পায় গতকালের একটা খরগোশের বাচ্চা মৃত অবস্থায় পড়ে আছে, যা দেখে আনিয়া মনে মনে খুব খুশি হয়, কারণ সে বুঝতে পারে যে এটা নিশ্চয়ই ওই নেকড়ের কাজ। রাতের বেলায় আনিয়ার বাসায় কয়েকজন মেয়েকে আসতে দেখা যায়, যারা ওই কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করে। আনিয়া তাদের নিয়ে কাপড়ের টুকরোগুলো জোড়া লাগিয়ে লম্বা একটা দড়ি তৈরি করে, আর নিজে নেকড়েকে কাবু করার জন্য কিছু ধারালো অস্ত্র সঙ্গে রেখে দেয়। মেয়েগুলোর কাজ শেষ হলে আনিয়া ওদের পাওনা টাকা বুঝিয়ে দিয়ে দ্রুত বিদায় করে দেয়। এরপর সে তার ঘরের দেয়ালে ড্রিল মেশিন দিয়ে একটা ফুটো করতে শুরু করে। আসলে সে দেয়ালের অন্য পাশের রুমটায় নেকড়েটাকে বন্দি করে রাখার পরিকল্পনা তৈরি করছিল, যাতে এই ফুটো দিয়ে সে সারাক্ষণ নেকড়েটার উপরে নজর রাখতে পারে। আনিয়া রাতে ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই হাসপাতাল থেকে তার কাছে একটা জরুরি কল আসে। আনিয়া তাড়াহুড়ো করে হসপিটালে ছুটে যায়। সেখানে পৌঁছালে ডাক্তাররা তাকে জানায় যে তার দাদার শারীরিক অবস্থা খুবই খারাপ, হয়তো সে আর বেশি দিন বাঁচবে না। খবরটা শুনে আনিয়ার মনটা পুরোপুরি ভেঙে পড়ে। কিছুক্ষণ পর আনিয়ার নজর পড়ে হাসপাতালের ট্রলিতে রাখা কিছু ঔষধের উপর, যা আসলে মানুষকে অজ্ঞান করার ঔষধ ছিল। আনিয়া চুপি চুপি সে ওষুধগুলো নিজের সঙ্গে নিয়ে নেয়। এরপর গাড়ি চালিয়ে সে আবারও জঙ্গলের কাছে ফিরে আসে। রাতে সেই মেয়েগুলোর সাহায্য নিয়ে আনিয়া পুরো জঙ্গল জুড়ে রঙিন কাপড়ের লম্বা দড়িগুলো জালের মতো টানিয়ে বেঁধে নেয়। এরপর তারা সবাই মিলে মশাল চালিয়ে পুরো জঙ্গলটাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আনিয়া অবশেষে ওই নেকড়েটার সন্ধান পেয়ে যায়, কিন্তু নেকড়েটাকে সামনাসামনি দেখে বাকি সব মেয়েরা ভয় চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েগুলো পালিয়ে গেল, আনিয়া কিন্তু একদমই ভয় পায় না। সে চরম সাহস বুকে নিয়ে এক পা করে ওই নেকড়েটার দিকে এগিয়ে যায় এবং নিখুঁত নিশানা করে দূর থেকেই নেকড়েটার গায়ে অজ্ঞান করার ইঞ্জেকশনটা বিধিয়ে দেয়। ইঞ্জেকশনের প্রভাবে নেকড়েটা ঢলে পড়ে। আনিয়া তাকে কোনো মতে গাড়িতে তুলে নিজের বাসায় নিয়ে আসে। এরপর সোজা সেই বন্ধ ঘরটাতে এনে নেকড়েটাকে বন্দি করে, যেটা সে আগে থেকে তাকে বন্দি করার জন্য রেডি করে রেখেছিল। সারা রাত এত ঝামেলা সামলানোর পর আনিয়া প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ে, তাই সে আর কিছু না ভেবেই নিজের ঘরে গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে আনিয়া ওই নেকড়ের জন্য সুন্দর করে খাবার রান্না করতে শুরু করে এবং খাবারের পাত্রটা নিয়ে তার ঘরে যায়। নেকড়েটা যেন তাকে হঠাৎ আক্রমণ করতে না পারে, সেজন্য সুরক্ষার খাতিরে আনিয়া মাথায় একটা হেলমেট পরে নেয়। কিন্তু নেকড়েটা হেলমেট পরা অবস্থায় আনিয়াকে দেখে উল্টো ভয় পেয়ে যায় এবং কোণঠাসা হয়ে তার থেকে দূরে সরে যায়। আনিয়া আসল বিষয়টা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে মাথা থেকে হেলমেটটা খুলে ফেলে এবং শান্তভাবে খাবারের পাত্রটা নেকড়েটার দিকে এগিয়ে দেয়। কিন্তু নেকড়েটা খাবার ছোঁয়ার বদলে সুযোগ বুঝে ঘর থেকে পালানোর জন্য দরজার দিকে এগিয়ে যায়। আনিয়া তড়িঘড়ি করে তাকে আটকে ফেলে এবং 1 সেকেন্ডের মাথায় দরজা বন্ধ করে বাইরে চলে আসে। তবে এই ধস্তাধস্তিতে আনিয়ার কপালে বেশ জোরে একটা চোট লাগে এবং বেশ কিছুটা কেটেও যায়। বাইরে এসে সে একাকাই নিজের কপালের ক্ষতে ওষুধ আর পট্টি লাগাতে শুরু করে। এরপর আনিয়া সে ঘরের চাবিটা একটা লকেটের মধ্যে ঢুকিয়ে নিজের গলায় ঝুলিয়ে নেয়। সে দেয়ালের ফুটো দিয়ে সারাক্ষণ ওই নেকড়ের চলাচল দেখতে থাকে। দেখতে দেখতে একসময় সে দরজার পাশে ঘুমিয়ে পড়ে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আনিয়া সারাক্ষণ ওই নেকড়ের উপরে নজর রাখে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে। আসলে আনিয়া ভেতরে ভেতরে ওই নেকড়েটার প্রতি এক অন্যরকম আকর্ষণ অনুভব করছিল। এক রাতে আনিয়া ঘুমানোর পর এক অদ্ভুত স্বপ্ন দেখতে পায়। সে দেখে ওই নেকড়েটা তার কাছে এসে তাকে এক অদ্ভুত শারীরিক সুখ দিচ্ছে, আর আনিয়াও সেটা মনে প্রাণে উপভোগ করছে। কিন্তু হঠাৎ করে তার ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে এটা আসলে তার একটা স্বপ্ন ছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে আনিয়া ফ্রেশ হয়ে সুপারমার্কেটে চলে যায়। সেখান থেকে সে নেকড়েটার জন্য বেশ কিছু তাজা মাংস কিনে আনে। কিন্তু বাসায় পা রাখতেই সে তো চমকে ওঠে, কারণ নেকড়েটা একদম হিংস্র হয়ে উঠেছিল। এমনকি সে ঘরের দেয়াল পর্যন্ত কামড়ে আঁচড়ে ভেঙে ফেলেছে। আনিয়া দরজার সামনে আসতেই নেকড়েটা গর্জে ওঠে তার দিকে এক পা করে এগোতে থাকে।
আনিয়া প্রচন্ড ভয় পেয়ে তার সঙ্গে আনা মাংসের টুকরো আর একটা তাজা খরগোশের বাচ্চা তার দিকে ছুঁড়ে মারে, কিন্তু নেকড়েটা খাবারের দিকে একটু নজর না দিয়ে সোজা আনিয়ার দিকেই ধেয়ে আসে। ভয়ে আনিয়া কোনো মতে পাশে থাকা একটা বড় ময়লার ড্রামের ভেতরে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর আনিয়ার ড্রাম থেকে সাবধানে বের হয়ে আসে এবং নিজেকে বাঁচাতে একটা শক্ত লোহার রড তুলে নিয়ে নেকড়েটার দিকে এগিয়ে যায়, কিন্তু কাছে গিয়ে সে ওই নেকড়েকে আর আঘাত করতে পারে না, কারণ আনিয়ার মনের ভেতরে তার জন্য গভীর মায়া জমা হয়েছিল। কোনো উপায় না পেয়ে আনিয়া ধপাস করে বিছানায় শুয়ে কান্নায় ভেঙে পড়ে। আনিয়া যখন অঝরে কাঁদছিল তখন নেকড়েটি ধীরে ধীরে তার একদম কাছে চলে আসে। সে সাবধানে আনিয়ার পুরো শরীরের ঘ্রাণ নিতে শুরু করে, কিন্তু আনিয়ার কোনো ক্ষতি করে না, এমনকি তার শরীরে একটা নখের আঁচড় পর্যন্ত কাটে না। পরদিন সকালে আনিয়ার ঘুম ভাঙলে সে দেখতে পায় নেকড়েটা তার ঘরের ভেতরে শান্ত হয়ে বসে আছে এবং পরম মমতায় তার পা চাটছে। ধীরে ধীরে নেকড়েটা আনিয়ার পুরো শরীরে মুখ বুলিয়ে চাটতে শুরু করে। আনিয়া এবার আর তাকে বাধা দেয় না, বরং এই অদ্ভুত ভালোবাসা আর স্পর্শ সে বেশ এনজয় করছিল, কারণ সে তো ধীরে ধীরে এই নেকড়ের প্রেমে পড়েছিল। এরপর থেকে আনিয়া আর নেকড়েটা একসাথে একই ছাদের নিচে বেশ আনন্দে থাকতে শুরু করে। আনিয়া প্রতিদিন তার জন্য অনেক মজার মজার খাবার রান্না করে এবং সবসময় তার অনেক যত্ন নেয়। একদিন সে নেকড়েটার মাথায় হাত বুলিয়ে বলে, আমার কিছু জরুরি কাজ আছে, তুমি একটু বাসায় থাকো, আমি একটু বাইরে যাচ্ছি। আনিয়া অফিসে গিয়ে একটা মিটিংয়ে জয়েন করে। মিটিং শেষ হতেই আনিয়ার সাথে তার মহিলা বসের বেশ ঝগড়া শুরু হয়, কারণ বিগত বেশ কিছুদিন ধরে আনিয়া ঠিকমতো অফিসে আসছিল না। বসের কাছে তো আর নেকড়ে বসার সত্যিটা বলা সম্ভব নয়, তাই কড়া মেজাজে বস তাকে বেশ কিছু অপমানজনক কথা শুনিয়ে দেয়। তখন আনিয়া বসের মুখের উপরে বলে দেয়, আমি আর আপনার এখানে চাকরি করব না। কথাটা শুনে তার বস বেশ ঘাবড়ে যায়, কারণ আনিয়ার মতো একজন দক্ষ আর কাজের মানুষ যদি হুট করে চাকরি ছেড়ে দেয় তবে তাদের কোম্পানির বেশ ক্ষতি হয়ে যাবে। অফিস থেকে রেখে বাসায় ফিরে এসে আনিয়া পুরো বাসা ভালো করে পরিষ্কার করতে শুরু করে, কারণ এতদিন ধরে ঘরের ভেতরে একটা নেকড়ে থাকার কারণে পুরো বাসা একদম নোংরা হয়েছিল। ঠিক তখনই হাসপাতাল থেকে আনিয়ার কাছে একটা কল আসে। তাকে জানানো হয় তার দাদা কোমায় চলে গেছে, কিন্তু এত বড় একটা দুঃখের খবর শোনার পরও আনিয়ার চেহারা বা আচরণে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, কারণ তার মন এখন পুরোপুরি অন্য জায়গায়। পরদিন আনিয়া অফিসে গিয়ে নিজের কম্পিউটারে রিজন লেটার টাইপ করে প্রিন্ট করে নেয়। চিঠিটা হাতে নিয়ে সে বসের রুমে চলে যায়, কিন্তু তখন সেখানে তার বস ছিল না। বসে দুজন সুপার বা পরিচ্ছন্নতা কর্মী ঘরটা পরিষ্কার করছিল। আনিয়াকে একা পেয়ে তারা কথা বলতে শুরু করে এবং বলে, আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, আপনি তো দারুণ কিউট। এসব বলতে বলতে তারা আনিয়ার একদম কাছাকাছি চলে আসে। ঠিক সেই মুহূর্তে রুমে এসে উপস্থিত হয় তার বস। তাকে দেখে পরিচ্ছন্নতা কর্মী দুজন ভয় পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। বস তখন আনিয়াকে কড়া গলায় জিজ্ঞেস করে, তুমি ওদের সঙ্গে কি করছিলে? আনিয়া সোজা উত্তর দেয়, সে কৈফিয়ত তো আমি আপনাকে দেব না, এই নিন আমার পদত্যাগপত্র। বস তখন তাকে আটকানোর চেষ্টা করে এবং নরম গলায় বলে, তুমি জানো তুমি কত সুন্দর একটা মেয়ে, আমি তো তোমাকে অনেক পছন্দ করি। এসব বলতে বলতে বস আনিয়ার কাছে আসার চেষ্টা করে, কিন্তু আনিয়ার তাকে একদমই সহ্য হয় না, তাই সে কোনো কথা না বাড়িয়ে সোজা বাড়ি ফিরে আসে। বাসায় ফিরে আনিয়া দেখতে পায় যে খরগোশের বাচ্চাটা মরে মেঝেতে পড়ে আছে, আর নেকড়েটা শান্ত হয়ে আনিয়ার দিকে এগিয়ে আসে। ঠিক তখনই বাড়ির মালিক এসে আনিয়ার দরজায় নক করে। বাড়িওয়ালা গম্ভীর গলায় বলে, আমি এই পুরো বাসাটা এখনই তল্লাশি করে দেখতে চাই, আমাকে জানতে হবে এই বদ্ধ দরজার আড়ালে আসলে কি হচ্ছে, কারণ বাড়িওয়ালা ভালো করে বুঝতে পেরেছিল যে এই বাসার ভেতর নিশ্চয়ই কোনো একটা ঝামেলা বা গোপন কিছু একটা চলছে। কিন্তু ভেতরে থাকা আনিয়া প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তার সঙ্গে তখন হিংস্র নেকড়েটাও ছিল, তাই সে কোনোভাবে দরজাটা খোলে না। এর পরদিন সকালে আনিয়া নেকড়েটাকে নিয়ে সোজা বাড়ির ছাদে চলে আসে, আর তারা দুজন সে ছাদে পুরো রাতটা কাটিয়ে দেয়। একটু পরে দেখা যায় আনিয়ার সে বস্তাকে খুঁজতে খুঁজতে বাড়ি পর্যন্ত চলে এসেছে, কিন্তু বাসার ভেতর ঢুকে সে আনিয়ার কোনো খোঁজ খবর পায় না। পুরো বাসাটা একদম এলোমেলো আর তছনছ অবস্থায় পড়েছিল। ঘরের জিনিসপত্র এদিকে ওদিকে ছড়ানো ছিল। আনিয়াকে না পেয়ে বস যখন হতাশ হয়ে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে তার নজর পড়ে ছাদের দিকে। সে আর এক মুহূর্ত দেরি না করে সোজা ছাদের দিকে ছুটে যায়। ছাদে উঠে সে যা দেখতে পায় তা দেখে তার চোখ তো কপালে। নেকড়েটাকে সাথে নিয়ে ছাদের উপর চুপচাপ দাঁড়িয়ে আছে আনিয়া। বস আনিয়াকে বোঝানোর চেষ্টা করে বলে, তুমি হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিতে পারো না, তোমার যেমন চাকরির দরকার তেমন কোম্পানিরও তোমাকে খুব প্রয়োজন। কথা বলার মাঝে হঠাৎ আনিয়ার হাত থেকে নেকড়ের দড়িটা আলগা হয়ে খসে পড়ে,
আর ঠিক তখনই নেকড়েটা এক লাফে গিয়ে আনিয়ার বসের উপরে হামলা করে। আসলে নেকড়েটা বুঝতে পেরেছিল যে এই লোকটা আনিয়াকে বিরক্ত করছে, আর সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না অন্য কেউ এসে তার ভালোবাসার মানুষকে ডিস্টার্ব করুক। বসকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে আনিয়া তার বসের ফোন থেকে অ্যাম্বুলেন্সে কল দেয়। এরপর নেকড়েটাকে নিয়ে সে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। কিছুক্ষণ পরে সেখানে অ্যাম্বুলেন্স আসে, আর অন্যদিকে আনিয়া নেকড়েটাকে সাথে নিয়ে সে গভীর জঙ্গলের দিকে চলে যেতে শুরু করে। নেকড়েটা যেন আনিয়াকে বিশেষ এক অচেনা জায়গায় নিয়ে যাচ্ছিল, আর আনিয়া কোনো দ্বিধামত না করেই একদম নিশ্চিন্তে তার পেছনে পেছনে হেঁটে যায়। পরদিন সকালে দেখা যায় তারা এমন এক নির্জন জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে তারা দুজন ছাড়া আর কোনো মানুষের চিহ্নও নেই। সেখানে পৌঁছানোর পর আনিয়া নেকড়েটার গলার রশিটা চিরতরে খুলে দেয় এবং তারা খোলা আকাশের নিচে অবাধ স্বাধীনতা নিয়ে ঘুরে বেড়াতে শুরু করে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আনিয়া এখন আর মানুষের মতো চলাফেরা করে না। সেও পুরোপুরি একটা নেকড়ের মতো আচরণ করতে শুরু করেছে। সে পশুর মতো নিচু হয়ে সোজা মুখ দিয়ে নদী থেকে পানি খাচ্ছে। আর নেকড়ে যখন আনিয়ার জন্য জঙ্গল থেকে তাজা শিকার ধরে নিয়ে আসছে, আনিয়া কোনো দ্বিধা না করেই নেকড়ের সঙ্গে ভাগ করে কাঁচা মাংস খেয়ে নিচ্ছে। আনিয়া এখন মানুষের সমাজ ছেড়ে পুরোপুরি নেকড়ের মতো জীবনযাপন করছে। তারা দুজন এখন একে অপরকে গভীরভাবে ভালোবাসে এবং এক অদ্ভুত বন্ধনে নিজের জীবনটা কাটাচ্ছে। আনিয়া নেকড়েকে যা করতে বলে নেকড়েটাও ঠিক সেটাই শোনে। মানুষের পৃথিবীর সব নিয়ম থেকে পুরোপুরি দূরে গিয়ে এখন তাদের নিজস্ব এক অদ্ভুত নতুন জগৎ গড়ে উঠেছে। দুজন দুটি ভিন্ন জগতের বাসিন্দা হলেও তাদের ভালোবাসায় কিন্তু কোনো কমতি ছিল না। এরপর রাতের বেলা দুজনকে খোলা আকাশের নিচে পরম নিশ্চিন্তে একসঙ্গে ঘুমাতে দেখা যায়। পরদিন সকালে যখন আনিয়ার ঘুম ভাঙে তখন তার মুখে এক অদ্ভুত তৃপ্তি ও সুখের হাসি ফুটে ওঠে। মানে এই নির্জন জঙ্গলে ওই নেকড়ের সঙ্গেই সে জীবনের সবচেয়ে বড় খুশিটা খুঁজে পেয়েছে। আসলে আনিয়া একদম ছোটবেলা থেকে ভীষণ একা ছিল। তার পাশে থাকার মতো কোনো পরিবার ছিল না কোনো বন্ধু বা ভালোবাসা। তাই যখন হঠাৎ সেই নেকড়ের সঙ্গে তার পরিচয় হয় তখন সে বুনো পশুর মাঝে সে সত্যিকারের টানটা খুঁজে পায় আর তার প্রেমে পড়ে যায়। শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন, পশুর সাথে মানুষের এমন প্রেম সত্যি ভাবা যায় না। কিন্তু আমাদের গল্পের আনিয়া ঠিক এই কাজটাই করে দেখিয়েছে। সমাজ তার এই সিদ্ধান্ত মেনে নেবে কি নেবে না সে কথা আনিয়া এক মুহূর্তের জন্য ভাবেনি। সে শুধু নিজের মনের সুখ আর শান্তির কথা চিন্তা করেই মানুষ ও সমাজের সব নিয়ম পেছনে ফেলে একটি বুনো জানোয়ারের সঙ্গে জঙ্গলে গিয়ে নতুন করে জীবন শুরু করেছে। আর এভাবেই শেষ হয়ে যায় সম্পূর্ণ ভিন্নধর্মী এবং থ্রিলারে ভরা এই অদ্ভুত ভালোবাসার গল্প। তো বন্ধুরা, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা ছোট্ট একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। আমি সবসময় চেষ্টা করি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে।